হতেই আমরা রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের দিকে। নতুন এক যাত্রার শুরু, মনে এক রাস উচ্ছ্বাস। এবার শুরু করা যাক আমাদের এই ভ্রমণের গল্প। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. সাধারণত আমরা ব্লগ শুরু করি স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে। আজকে আমরা ব্লগ শুরু করছি কলকাতা এয়ারপোর্ট থেকে। অলসো আমার বলতে ভীষণ 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 খুশি লাগছে যে এটা আমাদের প্রথম ব্লগ যেটা আমরা এয়ারপোর্ট থেকে শুরু করছি। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন, এরকম করে সাপোর্ট করেন আমাদেরকে, তাহলে আরও পরবর্তীকালে অনেক ব্লগ এয়ারপোর্ট থেকেই শুরু হবে। আজকে আমরা যাচ্ছি ঔরঙ্গাবাদ, আর আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে গেস করে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি, তাই ভিডিওটা কিন্তু পুরোটা না স্কিপ করে দেখতেই হবে আপনাদের। তখন ঘড়িতে বাজে 7:45, আমাদের ফ্লাইট হচ্ছে 8:45-এ কলকাতা এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আর হায়দ্রাবাদে আমাদের লেওভার আছে মোটামুটি 5 ঘন্টার। তারপরে আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে যাব ঔরঙ্গাবাদের এয়ারপোর্টে, সেটা হচ্ছে ছত্রপতি সম্ভাজি এয়ারপোর্ট। তো আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের গেট নাম্বার 101-এর দিকে। ঘড়ির কাঁটায় বাজে 11:30, আর আমরা এখন নেমে গেছি হায়দ্রাবাদে, মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখন আমাদের নেক্সট ফ্লাইট যেটা ঔরঙ্গাবাদে, সেটা এখনও মোটামুটি 4 ঘন্টা লেওভার আছে। তো এখন এখানে ওয়েট করতে হবে, এয়ারপোর্টটা ঘুরে দেখি কেমন। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 3:10, আর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইট বোর্ড করতে, মানে এবার ফ্লাইট নেব টুয়ার্ডস ঔরঙ্গাবাদ। তো আমাদের ফ্লাইট আছে 4:05-এ, 120 নম্বর গেটে দিয়েছে। ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট পৌঁছে আমরা রওনা দিলাম দ্য ফান রেসিডেন্সির দিকে, যা মাত্র 11 মিনিটের দূরে অবস্থিত। ফাইনালি 9 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, যেটা হলো দ্য ফান রেসিডেন্সি। আমাদের থাকা ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম হোটেল কিন্তু এটা হতে চলেছে। তো চলো দেখি ভেতরটা কীরকম। এখানে কিন্তু পার্কিংয়েরও ফ্যাসিলিটি রয়েছে, তাই যারা ড্রাইভ করে আসছো তাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। পার্কিংটা বেসমেন্টে রয়েছে। ঢুকেই ফার্স্টে রাইটে হচ্ছে রিসেপশন এরিয়া, আর বাদিকে মোস্ট প্রবলি রেস্টুরেন্ট এরিয়া আছে, ওটা পরে দেখাবো। ফার্স্টে তোমাদেরকে রুমগুলো দেখায়। আমরা থাকছি 4th ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 452। আর এই পুরো বড় করিডোরটাই কিন্তু অটোমেটেড লাইটিং, মানে সেন্সার্ড রয়েছে। যখনই আমরা আপনারা পাস করে যাবেন তখন দেখবেন অফ হয়ে গেছে। নিচে যেরকম সিটিং এরিয়াটা দেখিয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ছোট্ট ছোট্ট সিটিং এরিয়াস রয়েছে। তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই হোটেলটা কিন্তু বেশ প্রিমিয়াম। আর আমার দুধারে রয়েছে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, আর ফ্লোরিংটা পুরোটা রয়েছে কার্পেট দিয়ে। আর এই কার্পেট দেওয়ার কারণ একটাই, যাতে প্রাইভেসি মেনটেন হয়, আশেপাশে রুম যেগুলো আছে সেখানে আওয়াজ না যায়। আসুন তাহলে আপনাদেরকে পুরো রুমটা প্রপারলি দেখাই এবং একটা দারুণ রুম ট্যুর দিই। প্রথমে ঢুকেই রয়েছে একটা সিটিং এরিয়া, একটা সোফা দেওয়া রয়েছে, আর একটা টি টেবিল মতো দেওয়া রয়েছে। আর এই দিকটা রয়েছে একটা ছোট্ট মতো কাউন্টার, যেখানে টি আর কফির বন্দোবস্ত করা রয়েছে, আর একটা ইলেকট্রিক কেটেলও কিন্তু দেওয়া রয়েছে। আর রয়েছে হচ্ছে কাপস আর রেগুলার যে অ্যামিনিটিসগুলো, টি, কফি, সুগার,
এই জায়গা, মানে এখানে বসে কিন্তু কফি খাওয়া যাবে বা কফি বানানো যাবে। রুমটা দারুণ এবং বিশাল বড়, মানে অনেকটা স্পেশিয়াস, অনেকটা জায়গা জুড়ে, এরিয়া জুড়ে। আর এখানে রয়েছে একটা কিং সাইজড বেড, যেখানে কিন্তু 3 জন অনায়াসে শুয়ে যেতে পারবে এবং কমফোর্টেবলি 2 জন শুতে পারবে। বেডের দুধারেই রয়েছে বেডসাইড টেবিল, আর এখানে একটা টেলিফোন দেওয়া রয়েছে, আপনারা যদি সার্ভিসের জন্য কল করতে পারবেন। আর প্লাগ পয়েন্টস মোটামুটি একটা আর এই দিকে 2টো, টোটাল 3টে প্লাগ পয়েন্টস দেওয়া রয়েছে যেখানে চার্জিং করা যাবে। বিছনায় শুয়ে একটা দারুণ ভিউ আপনারা এনজয় করতে পারবেন। এখান থেকে রোডের ভিউ রয়েছে, পুরো সিটি লাইটসটা শুয়ে শুয়ে এনজয় করতে পারবেন। আর একটা দেওয়াল পুরোই জুড়ে জানলা। রুমের এক সাইডে রয়েছে একটা ছোট ওয়ার্কিং এরিয়া, এখানে একটা রিক্লাইনার চেয়ার আর টেবিল রয়েছে, একটা ফাইল ওনারা দিয়েছেন, আর 4টে ওয়াটার বটল দিয়েছেন, মানে জলের বোতল দিয়েছে, কমপ্লিমেন্টারি এগুলো, 2টো গ্লাস, আর এইদিকে রয়েছে একটা সোফা, আর 3টে খুব সুন্দর পিকচার দিয়ে কিন্তু এই জায়গাটাকে সাজানো রয়েছে। ভীষণ সুন্দর আর ভীষণ ভালো লাগছে। আর এই এরিয়াটা ভীষণ কোজি। ওয়ার্কিং এরিয়া টেবিলের ঠিক নিচেই রয়েছে মিনি ফ্রিজার, এর ভেতরে জলের বোতল আরও কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে। এই রুমটার খুব সুন্দর একটা পার্ট হলো এই আয়নাটা। এই আয়নাটা অনেকটা বড়, দারুণ লাগছে। আয়নার ঠিক পাশেই রয়েছে একটা বিশাল বড় ওয়ার্ড্রব, আর এখানে কিন্তু হ্যাঙ্গার্স, উডেন হ্যাঙ্গার্স প্রোভাইড করা রয়েছে, আপনারা জামা কাপড় ঝুলাতে পারবেন। আর এই দিকটায় রয়েছে একটা লকার, এটা কিন্তু অবশ্যই খুব দরকার পড়ে আমাদের, একটা লকার দেওয়া রয়েছে। এই হোটেলের বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর। আসুন আপনাদেরকে বাথরুমটা দেখাই। ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বড় মিরর, আর এইখানে ওনারা প্রোভাইড করেছেন শাওয়ার কিট, খুব প্রিমিয়াম বায়োটিকের সব প্রোডাক্টস রয়েছে এখানে। আর মোস্ট প্রবলি ইগোতে ব্রাশ রয়েছে, এখানে টিস্যু বক্স, এখানে টাওয়াল রয়েছে, 2টো গ্লাস, একটা হেয়ার ড্রায়ার রয়েছে। আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা বলবো সেটা হচ্ছে এই বাথটাব রয়েছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, মানে কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। আর আপনাদেরকে দেখাই শাওয়ার এরিয়াটা, এটা খুলে একটা সেপারেট শাওয়ার এরিয়া রয়েছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই রুমগুলো সেন্ট্রালাইজড এসি, মানে এই হোটেলের প্রত্যেকটা যে রুম রয়েছে এগুলোই কিন্তু সেন্ট্রালাইজড এসি রয়েছে। রাতে ডিনারে আমরা অর্ডার করেছি মুরগ দম বিরিয়ানি, আর ওনারা এর সাথে কমপ্লিমেন্টারি স্যালাড দিয়েছে আর রায়তা দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। আপনারা হয়তো ভাবছেন আমরা কোথা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমরা স্টার্ট করছি এয়ারপোর্ট থেকে। একটা প্রবলেম হয়ে গেছিলো কালকে, আমরা যখন ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে নেমেছি তখন আমাদের লাগেজগুলো আসেনি, কারণ যেই ফ্লাইটে আমরা এসছিলাম সেই ফ্লাইটটা একটু ছোটো ফ্লাইট ছিল, তো যেই ওয়েটের রেস্ট্রিকশান থাকে সেটা এক্সিড করে গেছিলো, তাই আসেনি আমাদের লাগেজগুলো। আর সেই জন্য কিন্তু খুবই অসুবিধা হয়েছে। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি লাগেজগুলো নিতে, তারপরে সারাদিনে কোথায় যাব কি করব সবটাই ব্লগে দেখাবো। তো ব্লগটা কিন্তু শেষ হয়নি, ব্লগটা দেখতে থাকতে হবে পুরোটা। হোটেলে ফিরে এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 7টা থেকে 10:30 অবধি, আর ব্রেকফাস্ট এই হোটেলে কমপ্লিমেন্টারি। আমরা ব্রেকফাস্ট সারলাম বেশ রাজকীয়ভাবে। ছিল নানান ধরনের বেভারেজেস, ফ্রুটস, স্যালাডস, ছোলে ভাটুরে থেকে বড়া পাও এবং নানান ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার। সেই সঙ্গে ছিল বিভিন্ন ধরনের লোভনীয় ডেজার্টস।
হোটেলে সুন্দর একটা ডাইনিং স্পেস সহ ছিল জিমের ফ্যাসিলিটিও, যেখানে সাধারণ কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টস আপনারা পেয়ে যাবেন। এই হোটেলটার বেস্ট পার্ট হলো এই বিশাল বড় সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু অনেক বড়, আর ওপরে এরকম সুন্দর লাইটস রয়েছে। আর একটা জিনিস বলে রাখার, এই সুইমিং পুলটা কিন্তু ওপেন এরিয়ায় নয়, ক্লোজড রয়েছে, ওপরে শেড করা রয়েছে, তাই রোদ পড়লেও কিন্তু চাপ নেই। সুইমিং পুলের ঠিক ডান হাতে রয়েছে একটা রিক্লাইনার সিট, আপনারা সুইমিং পুলে স্নান করে এখানে রিল্যাক্স করতে পারেন। আর তার ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর দোলনা, আপনারা এখানে বসেও রিল্যাক্স করতে পারেন। এদিকে আরেকটা রিক্লাইনার সিট রয়েছে, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। এটা হচ্ছে দ্য ফরেনের ডাইনিং এরিয়া, আর এই রাস্তা দিয়ে ঠিক সোজা চলে গেলে যে দরজাটা আছে সেখানে রয়েছে সুইমিং পুল। সকালে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার, আর সেখানে পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। এটা হচ্ছে পে অ্যান্ড পার্ক, এই পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া 4 হুইলারের। আর এখান থেকে সোজা এই রাস্তা দিয়ে চলে যেতে পারেন মন্দিরের জন্য। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধারেই এরকম দোকান পড়বে, আপনারা পুজো দিতে চাইলে ডালা নিয়ে নিতে পারেন। আমরা নিয়েছি ডালা, এটা হচ্ছে 50 টাকা দিয়ে, কিন্তু আপনারা এই কাছাকাছি থেকে নিতে চাইলে 20 টাকাও পেয়ে যেতে পারেন। এখানে 20 টাকা করে আছে, আর আমরা পার্কিংয়ের ওখান থেকে নিয়েছিলাম তাই 50 টাকা পড়েছে। মন্দিরের চারিপাশে পুজোর নানান সামগ্রী সহ পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের মহাদেবের মূর্তি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে, আর মন্দিরে যেহেতু মোবাইল অ্যালাউড নয়, তো এখানে লকার আছে, লকারে আপনারা মোবাইল রেখে তারপরে ভিতরে ঢুকতে পারেন। জুতো রাখতে পারবেন, প্লাস মোবাইল আপনারা এখানে রেখে দিতে পারেন। মন্দিরের ভেতরে কোনো রকমের শুটিং বা ভিডিওস বানানো কিন্তু রেস্ট্রিক্টেড, তাই ক্যামেরাসগুলো মন্দিরের পাশে এরকম জায়গা রয়েছে, অনেকগুলো জায়গা করা রয়েছে, এখানে কিন্তু মোবাইল রেখে আপনারা ঢুকতে পারবেন। পার মোবাইলের জন্য 10 টাকা করে ওনারা নিচ্ছেন। আর এই দিকে জুতো রাখার জায়গা, জুতো রেখে আপনারা মন্দিরের ভেতর যেতে পারবেন। এই হচ্ছে মন্দির, এখান থেকেই কিন্তু এন্ট্রি। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে শেষতম, যা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ভেরুল গ্রামে অবস্থিত। গোটা মন্দিরটাই পাথরের তৈরি। মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন মালওয়ার রানী অহল্যাবাই হোলকার। এই মন্দিরের এক বিশেষ দিক হলো এখানে মহিলারাও গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গ স্পর্শ করে পুজো করতে পারে। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ পৌঁছানোর জন্য আপনারা ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক আধা ঘন্টায় বাস পেয়ে যাবেন, যার ভাড়া মাত্র 70 টাকা জনপ্রতি। এই মন্দিরের দর্শনের সময় হলো ভোর 5:30 থেকে রাত 9:30 অবধি। বেরোলাম সবে পুজো দিয়ে, আর ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউড নয় তাই ভিতরে কোনো ভিডিও করা যায়নি। তবে আপনাদেরকে জানিয়ে দিই, অবশ্যই এখানে আসুন আর এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে যান। এটা কৃষ্ণেশ্বর মন্দির, যেটা হচ্ছে শেষ জ্যোতির্লিঙ্গ, মানে 12 নম্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই কৃষ্ণেশ্বর মন্দির। তো অবশ্যই একবার আসুন আর এই মন্দির দর্শন করে যান। এখন বাজে 12:50 আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ভিতরে আরেকটা জিনিস হচ্ছে, আপনাদেরকে ওয়ালেট নিয়ে অ্যালাউ করে, তবে মোবাইল ফোনটা অ্যালাউ করে না। আর ভিতরে ছেলেদেরকে জামা খুলে তারপরে দর্শন করতে হয়। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, যারা এই মন্দিরে আসতে চান, বেস্ট সময় কিন্তু বর্ষাকাল আর শীতকাল। এখন গরমকাল বেশ কষ্ট হচ্ছে, মানে মাটিতে পা রাখা যাচ্ছে না, এতটাই গরম। তো আমি বলবো আপনারা আসবেন শীতকালে আর বর্ষাকালে। শীতকালে আসলে একদমই কোনোই কষ্ট হবে না, কিন্তু বর্ষাকালে আসলে ভিড়টা ভীষণ হবে। শীতকালে ভিড় হবে, এখন খালি ছিল। তাও আমি বলবো চেষ্টা করবেন শীতকাল বা বর্ষাকালে আসা, গরমকালে আসাটা অ্যাভয়েড করবেন, কারণ বেশ কষ্ট হচ্ছে। আর শুকনো গরম, কোনো হিউমিডিটি নেই, একদম ড্রাই লু বইছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমাদের অবস্থা কতটা টায়ার্ড। তো কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই একবার জানাবেন। এটা ছিল
औरंगाबादे কলকাতা থেকে औरंगाबाद আসলাম আমরা, কি হলো আর যেখানে থাকলাম সেটার ভিডিও, আর অবশ্যই কৃষ্ণেশ্বর মন্দিরের এই ভিডিওটা। এইবার এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, তো সেই ভিডিওটা থাকতে চলেছে নেক্সট ব্লগে। তো অবশ্যই একবার এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে পরের যেই ভিডিওগুলো আমি দেবো সেগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন।